ধারা 19 সেকশন 19 সেকশন 19 সেকশন 19 হচ্ছে প্রিলি রিটেন ভাইভা সকল পরীক্ষার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। সেকশন 19। আচ্ছা, আমরা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করি সেকশন 12 ধারার আলোকে। সেখানে আমরা কি করি? সেখানে আমরা এনফোর্সমেন্ট অফ দ্য কন্ট্রাক্ট চাই, মানে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাই। অর্থাৎ আমার সাথে আপনার চুক্তি হয়েছে, সে চুক্তির কার্যকারিতা চাই, মানে আপনি যেন চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন করেন সেই জিনিসটা চাওয়া হয়। ওকে, আপনার দেখা গেল আমি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করছি। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করছি, আদালত স্বীকৃতি দিল না, অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিল না। এটা না দিয়ে আদালত একটা কাজ করলো, সেটা হচ্ছে এর বিকল্প হিসেবে কি করলো? বিকল্প হিসেবে ক্ষতিপূরণের আদেশ দিল। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পরিবর্তে কোন প্রতিকার দেওয়া যায়? ক্ষতিপূরণের আদেশ দেওয়া যায়। মানে আপনি বলতেছেন, আদালতকে বলতেছেন যে আদালত আমার চুক্তির কার্যকারিতা চাই। আদালত বলছে ভাই চুক্তির কার্যকারিতা দেওয়া যাবে না, এই চুক্তির এনফোর্সিবিলিটি দেওয়া যাবে না। তো কি করা যাবে? এই চুক্তির এনফোর্সিবিলিটি দেওয়া যাবে না, কি করা যাবে? আদালত দেখলো যে এই অবস্থা আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আপনার চুক্তির বলবৎকরণ নয়। চুক্তির বলবৎকরণের পরিবর্তে একটা কাজ করবে, বিকল্পে কাজ করবে, সেটা হচ্ছে আপনার ক্ষতিপূরণের আদেশ দিবে। মানে বলছে যে আমি চুক্তিটাকে এনফোর্সিবিলিটি দিচ্ছি না, চুক্তিটাকে বলবৎ করতেছি না, তাহলে কি করতেছে? যেটা করতেছে সেটা হচ্ছে এর পরিবর্তে ইংলিশ হচ্ছে সাবস্টিটিউশন। এর পরিবর্তে বা বিকল্প হিসেবে ক্ষতিপূরণের আদেশ দিচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আমি আপনার সাথে চুক্তিবদ্ধ, আপনি যখন চুক্তি অনুযায়ী কাজ করতে অস্বীকৃতি জানালেন, আমি আদালতে গেলাম, আদালতে গিয়ে বলতেছি আদালত এই চুক্তির এনফোর্সিবিলিটি আমি চাই, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আমি চাই। আদালতকে বলতেছি যে আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাই। তো দেখেন, আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাই, আদালত কি করলো? মানে বিষয়টা এরকম। 1 নাম্বারটা আরেকবার বলা যাবে? সেকশন 19
সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 19। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। মেয়ে ছেলের উদাহরণ কেন দিয়ে জানেন? এগুলো মাথা কাজ করে বেশি, এই কারণে মনে থাকবে আর কি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তারা দুইজন চুক্তি করলো, কমিটমেন্টে গেল যে আমি তোমাকে বিয়ে করব। সে বলছে আমি তোমাকে বিয়ে করব, মোটামুটি চুক্তি হয়ে গেছে। তো বিয়ের দিন ধার্য হলো, ধরেন বিয়ে হবে নভেম্বরের 15 তারিখে। এটা 2-3 মাস আগে ঠিক হয়ে রয়েছে, বিয়ে হবে নভেম্বরের 15 তারিখে। ছেলে 10-12 তারিখে বলতেছে আমি তোমায় বিয়ে করব না। মেয়ে পক্ষ আদালতে গেল, আদালতে গিয়ে বলল স্যার এরা কোন এই জন্য চুক্তি অনুযায়ী কাজ করে, তাহলে বলেন সেজন্য চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করে, অর্থাৎ সেজন্য বিয়ে করে। আদালত করলে ঠিক আছে, অর্থ বিয়া করতে হইবই। ও কেন ঝামেলা পাকাইলো, কেন এই চুক্তিটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে? 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হইব, মানে বিয়া করবো তো করবই, আবার ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আপনি দায়ের করছেন, আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিল, দেওয়ার পাশাপাশি অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। বিয়ার কাহিনীর সাথে মিলে অতিরিক্ত হিসেবে, মানে আপনি চাচ্ছেন যে চুক্তির কার্যকারী, এই চুক্তিটা কার্যকর হোক, বলবৎ হোক, এটা তো করলোই, প্লাস ইন অ্যাডিশন টু, অতিরিক্ত হিসেবে, ইন অ্যাডিশন টু। আর আগেরটা ছিল ইন সাবস্টিটিউশন অফ, ইন অ্যাডিশন টু, অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণেরও আদেশ দিবে। যদি বিহার কাহিনীতে আগেরটা নেই, বিকল্পে যে ছেলে বলতেছে আমি তোমাকে বিয়ে করব না, তখন আদালতে মেয়ে গেল, তখন মেয়ে বলতেছে ঠিক আছে, সে যদি বিয়ে করতে চায় না, বিয়ে করলে আপনি সুখী হবেন না, ঠিক আছে বিয়ে করতে হবে না, না আমি বিয়ে করার আদেশ দিতে পারতেছি না, তার আমি কিছু ক্ষতিপূরণ দিতে বলি। একটা হচ্ছে পরিবর্তে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ দিবে না, কিন্তু ক্ষতিপূরণের আদেশ দিবে। আর আরেকটা হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ দিচ্ছে প্লাস ক্ষতিপূরণের আদেশ দিছে, প্লাস ক্ষতিপূরণের আদেশ দিছে। এখন আপনার কাছে একটা রিটার্নের জন্য আপনার কাছে একটা প্রবলেম কোশ্চেন আসলো যে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পাশাপাশি আর কোন কোন প্রতিকার দিতে পারে? উত্তর হচ্ছে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। এটা হচ্ছে 19 ধারা। 19 ধারা আমাদের ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এবার আমরা চলে যাই সেকশন 31 এ। সেকশন 31 হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। 31 প্রিলি রিটেন ভাইভা। 31 হচ্ছে প্রিলি রিটেন ভাইভা, 100% ইম্পর্টেন্ট। দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধন। আচ্ছা একটা ব্যাপার খেয়াল করেন তো, আগে যখন শুধুমাত্র মিঠুন সাহা ছিলাম, দেখেন মানুষের মন কেমন, কারণ আমার কাছে যারা পড়ে তারা কিন্তু 100% লয়াল আমার প্রতি ছিল না। যে ছেলেটার কাছে পড়ি, এই ছেলেটা নিজেই তো অ্যাডভোকেট না বা বিচারক না। ফিল করেন তো, মানে এটা জাস্ট মজা করে বলতেছি যে সাইকোলজিক্যালি আপনাদের একটু বেটার ফিল হয় কিনা যে না একটা অ্যাডভোকেটের কাছে পড়তেছি। আমাদের সমাজে ডেজিগনেশন একটা এমন একটা বিষয় ভাই, ডেজিগনেশন না থাকলে এরা আমরা জ্ঞানী ভাবতে বা এ কিছু জানে, এই জিনিসটা স্বীকার করতে চাই না।
না দাদা, মানে আগে আগেই বেটার ফিল করছে, এখন একটু ভয় ভয় লাগে। আগে কিন্তু খুব ভালো দাদা লাগছে। এটা ঠিক না দাদা, দাদা এই আগে কথাটা ঠিক না। এখনকার থেকে আগে আমরা বেশি আপনার ভালো কাছে লাগছে। আসছি মিঠুন সাহা হিসেবে, আমরা চাইতাম যে আপনি সাকসেস হন, এটা মনে প্রাণে চাইছি যে আপনি সাকসেস হন, বাট আপনার সাকসেস দেখে আপনার কাছে আসিনি। আপনি মিঠুন সাহা ছিলেন, এখন আমাদের কাছে ওরকমই তখন একটু আছেন বেশি আর কি। আপন মনে হইতো। না না এখন না আপন মনে হইতো, না, না। নিজেদের একজন মনে হইতো, এখন স্যার স্যার মনে হয়। এখন হ্যাঁ হ্যাঁ পরপর মনে হয়। আচ্ছা আচ্ছা, না এটা আমার কাছে মনে হয় যে না, হয়তোবা ধরেন আপনাদের কাছে ভালো লাগে যে না এই ছেলেটা অ্যাডভোকেট হয়েছে, মানে যে অ্যাডভোকেট ভালো হয়েছে লাগে। তার কাছে অ্যাডভোকেটের প্রিপারেশন নিতেছি, এই ফিলিংসটা আসে আর কি, এই না কারণে না, বললাম। এই ফিলিংস আসে না। আপনি অ্যাডভোকেট, এটা ভালো লাগে, এটা ভালো লাগে যে আপনি সফল হয়েছেন, কিন্তু একটু পরপর লাগে, একটু ভয় ভয় লাগে, স্যার স্যার মনে হয়। আচ্ছা হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, বলতেছি আপনি এরকম করে যদি শুরুতে ক্লাসের শুরুতে পর করে দেন, তাহলে পড়াশোনা সব যাবে গা মাথার উপর দিয়ে, ভিতরে আর কিছু ঢুকবে না। আচ্ছা আমরা পড়াতে যাই তাইলে। না সেকশন 31। দাদা আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি দাদা, বোঝেননি এখন তো আমরা- আমার কথা। হ্যাঁ কোন তো আপু? আমি বললাম দাদা- যে শুরুতেই যদি এরকম সিটকা দূরে ফেলে দেন, কে না কে বলছে যে মিঠুন সাহার কাছে পড়ে, সে নিজেই অ্যাডভোকেট না, ওই কথা আপনি আমাদের ক্ষেত্রে তো প্রয়োগ করতে পারেন না। আমরা যেদিন থেকে পড়া শুরু করছি, আমরা বিশেষ কিছু ব্যক্তি, আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা তো পার হবই, দাদা তো পার হয়েই আছে, এটা আমরা জানতাম তখন থেকেই। তো না না, এই জন্য এই আমি যখন কথাগুলো আমাদের জন্য না, মানে দাদা তো দাদাই, দাদা যেখানেই যাক। তবে যে নাসরিন আপু একটা কথা বলছে যে এখন কেমন যেন স্যার স্যার মনে হয়, সত্যি কথা, আগে আপন ছিলেন, এখনই স্যার স্যার মনে হয়। আমি তবে আমি আপনার যখন সাকসেসে আমরা খুশি, অনেক খুশি, অনেক খুশি। আমাকে কোর্টে আমার চেম্বারে একজন বলছে যে আপনি যে মিঠুন সাহেবকে ছিলেন, ও তো আপনি যে ওর ভিডিও গুলো দেখেন, ও তো পাস করে নাই। আচ্ছা তাতে কি, উনি পাস করলো না তো সেটা কথা না, আমাকে পাস করানোর জন্য ওনার কাছ থেকে যে উৎসাহটা পাই, সেটাই তো আমার জন্য বড়, অনেক বড়। উনি যে জানে, এটাই তো আমার কাছে অনেক কিছু, উনি অনেক কিছু জানে, আমাকে শেখাতে পারে। মজার ব্যাপার শুনবেন, দুইটা ব্যক্তি আমার অফিসে এসে এডমিট কার্ডের ছবি তোলা লয়ে গেছে, চিন্তা করেন। এই হচ্ছে আমার হ্যাঁ, বাংলাদেশ। আপনি উনিও বলছে, মানে উনি মনে হয় আপনার সাথে আগে পড়তো, তো উনি আমাকে বললো যে পাস করেন, একই সাথে আমাদের, আপনি চিনবেন, আমি বলবো না, উনি রিটেনে ফেল করছে। তো বলে কি যে আপনি যে আমার একজনে ইনবক্সে বলতেছে যে যে আপনি তো পাস করছেন ঠিক আছে, মানে আমারে বুঝাচ্ছে আর কি, দাদা আপনি তো পাস করছেন ঠিক আছে, এটা তো অনেকেই বিশ্বাস করতে চায় না, আপনি একটা কাজ করেন, আপনার এডমিট কার্ডের ছবিটা তুলে আপনি একটু একটা পোস্ট করে দেন। কি চালাক, চিন্তা করেন, মানে কি ব্রেন নিয়ে ঘোরে। দাদা আমার হ্যাঁ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ দাদা 5 ধারার ঘতে বলা আছে না, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যমে ব্যতীত অন্য প্রকারে মানে অধিকার ঘোষণা ক্ষতিপূরণ বাদ দিয়ে দেওয়া হবে প্রতিকার, তাহলে আবার 19 ধারায় ক্ষতিপূরণ দেওয়ার কথা কেন বলছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আমার মধ্যেও ছিল আজ থেকে 1-1.5 বছর আগে। পাশের স্যারে বলছে ক্ষতিপূরণ ব্যতীত অন্য কোনো ভাবে, এটা 5-4 বলছে, 5D তে বলছে জি স্যার। ক্ষতিপূরণ ব্যতীত অন্য কোনো ভাবে, সেটা যে কোনো ভাবে হতে পারে, সেটা সত্য ঘোষণার মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, যে আপনাকে সুনির্দিষ্টভাবে প্রতিকার দিবে। একটা হচ্ছে আমি আপনার কাছে কি চাইছি, আমি আপনার কাছে প্রতিকার হিসেবে কি চাইছি, আমি কি আপনার কাছে সরাসরি ক্ষতিপূরণ চাইছি, নাকি ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো প্রতিকার চাইছি? আমি কিন্তু আপনার সাথে যেমন আমি যদি আরো আদালতে মামলা করি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে, যে স্যার এখানে আমি চুক্তির কার্য
সে লোক অপর পক্ষ পালন করবে না, আপনি এই চুক্তি ভঙ্গ করার কারণে আমার অনেক বিশাল ক্ষতি হয়েছে, আপনি আমাকে ক্ষতিপূরণ দেন। আমি কি এটা আদালতের কাছে চাইছি, নাকি আদালতের কাছে আমি এটা চাইছি স্যার সে চুক্তি অনুযায়ী কাজ করবে না, তারা কোন সেজন্য চুক্তি অনুযায়ী কাজটা করে? আমি চাইছি কোনটা? আমি চাইছি কিন্তু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। খেয়াল করবেন, আমি যদি শুধু ক্ষতিপূরণ চাইতাম তাহলে তো এসআর একটার অধীনে হবেই না। আমি চাইছি একটা, দিছে আরেকটা। কেন দিছে? আদালতের বিবেচনামূলক ক্ষমতায়। আমি কিন্তু এখানে ক্ষতিপূরণ চাই না, আর ক্ষতিপূরণের মাধ্যমে কিন্তু প্রতিকার দিচ্ছে না ভাই। আমি চাইছি একটা, আদালতের কাছে যথাযথ মনে হয়েছে এটা, কিন্তু আমি আদালতের কাছে যদি সরাসরি চাইতাম যে আই নিড কম্পেনসেশন, আমার ক্ষতিপূরণ দরকার, তাইলে তো এই মামলা এসআর একটার অধীনে হবেই না। ক্লিয়ার রিম্পাদি? আপনি প্রতিকারটা চাইছেন। দাদা আপনি যে উদাহরণটা দিলেন ওখানে তো আপনি বলছেন যে আদালত ওকে বিয়ে করতে বাধ্য করবেই, সাথে ওকে আবার ক্ষতিপূরণের টাকাও দিবে। এখন আমি তো আদালতকে বললাম যে ওকে বাধ্য করতে, আমাকে বিয়ে করার জন্য বাধ্য করতে, আমি তো ক্ষতিপূরণ চাচ্ছি না। ও যদি বলে আমি ক্ষতিপূরণ দিব কিন্তু বিয়ে করব না, তখন? আমি ক্ষতিপূরণ চাচ্ছি না। আচ্ছা, এবার তাহলে আরেকটু পরিষ্কার করি। ধারা 22 আদালতের বিবেচনামূলক ক্ষমতা আছে। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব, বিয়ের তারিখ নির্ধারিত হলো 15 তারিখ। তো বিয়ের তারিখকে কেন্দ্র করে মেয়ে পক্ষ চাল ডাল আত্মীয় স্বজন দাওয়াত কার্ড টাট বানানো ডেকোরেশন করা সকল কিছু করছে, কিন্তু আমি জানালাম তাকে বিয়ে করব না, মানে চুক্তি অনুযায়ী বিয়ে করব না, চুক্তি অনুযায়ী কাজটা করব না। আদালত দেখতেছে, আমি তখন আদালত থেকে মামলা করলাম, না মেয়ে পক্ষ আদালত থেকে মামলা করলো যে আমি যেন চুক্তি অনুযায়ী মেয়েটাকে বিয়ে করি, আমাদের জন্য বিয়েটা হয়। বিয়েটা হয় তার মানে কি? চুক্তিটা এনফোর্সমেন্ট পায়, কার্যকর হয়। আদালত দেখলো এই বিয়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে মেয়ে পক্ষ অলরেডি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। বা মেয়েটাকে যদি বিয়ে না করা হয় তাহলে ডেকোরেশন বিল অন্যান্য বিলে যে খরচ হয়েছে এটা মেয়েটার জন্য বিশাল একটা ক্ষতি। তখন আদালত বলবে অলরেডি তোমার চুক্তিকে কেন্দ্র করে এক পক্ষ অনেকগুলো কাজ করে ফেলছে, আমার কাছে যেহেতু চাওয়া হয়েছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, তখন সে ডিক্রি দিয়ে দিবে হ্যাঁ চুক্তিকে এনফোর্স করো, চুক্তি অনুযায়ী কাজটা করো, মানে এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট দিয়ে দিবে। আমাদের উদাহরণে ছিল যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিছে তো দিছেই, মানে বিয়ে করার আদেশ দিছে, প্লাস আদালতের কাছে মনে হইল আরে ভাই আপনার সাথে তার চুক্তি ছিল, আপনি চুক্তি নিয়ে যে কাজ করবেন, আমার মামলা মোকদ্দমায় কেন আসবেন? এতে এক পক্ষ হয়রানি হয় না, টাকা নষ্ট হয় না, আপনি মামলায় কেন আইছেন, হুদাই আইছেন কেন? তখন কইব বেটা আইসস ঠিক আছে, তুই তো বিয়া করবি সাথে তোর বউরে তুই একটা শাড়ি কিনা দিবি, মানে ক্ষতিপূরণ দিবি। রিম্পাদি বুঝছেন? এর সাথে সার সহজ ভাবে কইতে পারতাম না। দাদা আচ্ছা দাদা, এখানে তো প্রথম পয়েন্টে ছিল হচ্ছে আপনার যে ইচ্ছা করলে শুধু ক্ষতিপূরণও দিতে পারে, যে যেটা হ্যাঁ এবার 2 নম্বর পয়েন্টে আসি। একটা হচ্ছে ইন অ্যাডিশন টু অতিরিক্ত হিসেবে, আরেকটা হচ্ছে পরিবর্তে। আদালত দেখতেছে যে ঘটনা যেটা ঘটছে সেখানে তো আসলে চুক্তির এনফোর্সমেন্ট দরকার নাই, বাট আদালতের কাছে মামলা চাইছে
চুক্তির এনফোর্সমেন্ট, চুক্তির কার্যকরকরণ, এটা কিন্তু আদালতের কাছে চাইছে। ওকে, আদালত দেখতেছি যে ঘটনা যেটা ঘটছে সেখানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। এটার চুক্তির এনফোর্সেবিলিটি না থাকলেও কোনো প্রবলেম হবে না। একটু প্রবলেম হবে, বাদীপক্ষ হালকাভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, বা বাদীপক্ষকে ক্ষতিপূরণ, হালকা ক্ষতিপূরণ দিলেই সমাধান হয়ে যায়। তখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দেওয়ার পরিবর্তে ক্ষতিপূরণের আদেশ দিয়ে দিবে যে ঠিক আছে ভাই, চুক্তি অনুযায়ী তোমার কাজটা করতে হবে না, তুমি তার একটু ক্ষতিপূরণ দিয়ে দাও। কিন্তু এখানে কি ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারটা দিতেছে না। ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার আমরা কখন বলবো? যখন আমি চাইছি ক্ষতিপূরণ, দিছে ক্ষতিপূরণ। যখন আমি চাইছি ক্ষতিপূরণ, দিছে ক্ষতিপূরণ। এখানে আমি তো ক্ষতিপূরণ চাই নাই ভাই, এটা আদালতের কাছে মনে হয়েছে এভাবে প্রতিকারটা দেওয়া যায়। সুনির্দিষ্ট প্রতিকারের মেন কথা কি, আমি যেভাবে চাবো ঠিক সেভাবে দিবে। আমি আগে কোনটা চাইছি সেটা আমার রিলিফ। এখানে আমার রিলিফ কি ছিল বলেন তো? এখানে আমার রিলিফ ছিল এনফোর্সেবিলিটি অফ কন্ট্রাক্ট, চুক্তির বলবৎকরণ। এখানে আমার রিলিফ ছিল হচ্ছে চুক্তির কার্যকরকরণ। কিন্তু আদালত দেখছে যে না, চুক্তি এখানে কার্যকর না করলে হবে, ক্ষতিপূরণ দিয়ে দিলেই সমাধান শেষ। রিম্পাদি ক্লিয়ার? জি দাদা। দাদা জি দাদা। দাদা কত ধারা? আমার ওয়াইফাই কানেক্ট চলে গেছে। না, এটা ধারা না। আপুর কোশ্চেন ছিল যে আমরা তো 5 ডিতে দেখি, সেকশন 5 ডিতে দেখি ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। সেকশন 5 আমরা এটা দেখি না, তার মানে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া যায় না। আর আমরা যে 19 ধারা পড়তেছি সেখানে আমরা দেখলাম যে অতিরিক্ত হিসেবে বা বিকল্প হিসেবে আদালত ক্ষতিপূরণ দিচ্ছে। এখন রিম্পাদির কোশ্চেন ছিল যে ক্ষতিপূরণের মাধ্যমে তো প্রতিকার দেওয়া যায় না, তাহলে এখানে আবার কিসের প্রতিকার? এখানে তো ক্ষতিপূরণের মাধ্যমেই তাহলে প্রতিকার দিচ্ছে, তাহলে কি কন্ট্রাডিক্টরি হয়ে যায় না উইথ সেকশন 5D? 5 ঘর সাথে কন্ট্রাডিক্টরি হয় না। এখানে আমি চাইছিটা কি? এখানে আমি চাইছিটা কি? এটা হচ্ছে বিষয়। যেমন আমরা বিয়ে করার সময় মেয়ে চাই, আমার লক্ষ্যটা কি? মেয়ে। মেয়ের সাথে দেখবেন যে খাট ঠাট এটা সেটা কত কিছু দিয়ে দেয়, পুরো হচ্ছে ক্ষতিপূরণ। কিন্তু আমি চাইছি কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এটা অতিরিক্ত বা বিকল্প হিসেবে দিচ্ছে কি? ক্ষতিপূরণ দিচ্ছে। মূলত ক্ষতিপূরণ। দাদা হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, সেটা বলো। হচ্ছে আমি যখন মামলাটা করব তখন আমি উল্লেখ করেই দিব যে আমি ওই যে ছেলেটা জানতে আমার চুক্তি অনুযায়ী কাজটা সম্পূর্ণ করে, কিন্তু আমি কিন্তু ক্ষতিপূরণ চাচ্ছি না। তখন আদালত সেটা আমি যখন মামলাটা সাজাবো তখন আমি বলেই দিব যে আমার এই জিনিসগুলো এরকম ক্ষতি হয়েছিল। তখন আদালত বিবেচনা করেই আমাকে ক্ষতিপূরণটা অতিরিক্ত বা এটা দিচ্ছে। ব্যাপারটা কি দাদা এরকম না? না না, আমি ওই ব্যাপারটা আসতেছি যে আদালতে তো ঠেকা পড়ে নাই যে ইচ্ছা করে দিবে, ঠিক না? আমি আদালতকে কিন্তু ওইভাবেই কিন্তু ডকুমেন্ট সাবমিট করতেছি যে তার কারণে কিন্তু আমি এই ক্ষতির সম্মুখীন হয়েছি স্যার। তখন আদালত তার বিবেচনামূলক ক্ষমতা দেখবে ঠিকই তো, চুক্তিকে কেন্দ্র করে সেই ক্ষতির সম্মুখীন হয়েছে, তখন সে ওই ক্ষতিপূরণটার ব্যবস্থা করে দিবে। এখন আদালত কি জানবে ভাই? আদালত তো জানে যে আমার সাথে আপনার চুক্তি হয়েছে। আদালত কি জানা সম্ভব আপনি যদি ডকুমেন্ট এভিডেন্স যদি সাবমিট না করেন যে আপনার ক্ষতি হয়েছে কিনা, আপনি কিভাবে ভুক্তভোগী, এটা তো আদালতে জানাতে হবে। তখন আদালতের নিজ বিবেচনায় তখন হচ্ছে বুঝতে পেরেছি অতিরিক্ত দাদা, হিসেবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আদালতের নিজ থেকে ধন্যবাদ। কোনো রিলিফ দিবে না, ঠিক না? আপনি ডকুমেন্ট সেইভাবে সাবমিট করছেন, সেইভাবে আদালত রিলিফটা দিচ্ছে, প্রতিকারটা দিচ্ছে। ক্লিয়ার? এখানে একটা বিষয়, এখানে দেখেন, প্রথমত আপনি ক্ষতিপূরণও চাইতে পারবেন। কিরকম? যেমন এখানে 19 ধারাতেই আপনি ক্ষতিপূরণটা চাইতে পারবেন। কিরকম? একটা হচ্ছে যে প্রথমত আপনাকে চাইতে হবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন।
আপনাকে প্রথমত চাইতে হবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এটার সাথে মিল রেখে, মানে আগে চাইবেন সুনির্দিষ্ট কার্য সম্পাদন, মানে আগে চাইবেন বিয়ে করার সময় মেয়েটা মাস্ট, তারপরে চাইবেন যৌতুক। মানে আগে চাইবেন সুনির্দিষ্ট কার্য সম্পাদন, ওটা সাথে সাথে চাইবেন ক্ষতিপূরণ, এবং সেইভাবে এভিডেন্স সাবমিট করবেন। তার মানে এটা কিন্তু ক্ষতিপূরণ না, মানে ওইটার জন্য ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাওয়ার পাশাপাশি আপনি ক্ষতিপূরণের অ্যাপ্লিকেশন করবেন ওইটার সাথে সাথে একসাথে। আপনি যদি সরাসরি ক্ষতিপূরণ চান যে আমার চুক্তি ব্রিজ করছে, কন্ট্রাক্ট ব্রিজ করছে, চুক্তি ভঙ্গ করছে, এখন আমি ক্ষতিপূরণ চাই, তাইলে হবে না, তাইলে কিন্তু আমার হবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা এখন যাবো সেকশন 31 এ। সেকশন 31 এই যে 19 ধারা 29 ধারা, এগুলো ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রিটেনের জন্য। এবার আছে সেকশন 31 এ বলছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, মানে হোয়েন ইনস্ট্রুমেন্ট মে বি রেকটিফাইড, দলিল সংশোধন। তাহলে ইনস্ট্রুমেন্টের বাংলা হচ্ছে দলিল সংশোধন। প্রথম হচ্ছে যে আপনি আদালতের কাছে দলিল সংশোধনের জন্য আবেদন কেন করবেন, আদালত কোন পরিস্থিতিতে দলিল সংশোধনের আদেশ দিতে পারে, আদালত কোন পরিস্থিতিতে দলিল সংশোধনের আদেশ দিতে পারে। আদালত যদি দেখে যে দলিলটার মধ্যে ফ্রড আছে, ফ্রড মানে হচ্ছে প্রতারণা, যে কোন একটা পক্ষ প্রতারণা করছে, বা আদালত যদি দেখে যে মিউচুয়াল মিস্টেকস অফ দ্য পার্টিস, মানে যে দুই পক্ষ আছে, মামলা যে দুই পক্ষ, দলিলে যে দুই পক্ষ আছে, এই দুই পক্ষই দুই পক্ষের জায়গা থেকে ভুল করছে, এটাকে আমরা বলি মিউচুয়াল মিস্টেক, পারস্পরিক ভুল। থার্ড নাম্বার হচ্ছে যে the instrument in writing does not truly express their intention, does not truly express their intention. That means, আচ্ছা আমি দলিলটা করছি ভাই, আমার একটা উদ্দেশ্য আছে না, আমার একটা ইচ্ছা আছে না, দলিলের একটা অবজেক্টিভ আছে না। আদালত দেখতেছে এই দলিলটা কেন করছে এটাই বোঝা যাচ্ছে না, মানে দলিলটা কেন করছে এটা দলিল থেকে বোঝা যাচ্ছে না। আপনি করছেন ডিভোর্স, দলিলটার হাবভাব হচ্ছে বিয়ার মতো। মানে আপনি করছেন ডিভোর্স, দলিলটার হাবভাব হচ্ছে যে আপনি মনে হয় কি আপনি বিক্রয় চুক্তি করছেন, মানে ওই দলিলটার অবজেক্ট, দলিলটা কি বিক্রয় চুক্তির নাকি ডিভোর্সের না কিসের, এটা বোঝা যাচ্ছে না দলিল থেকে। তো তার মানে হচ্ছে যে দলিলে যদি কোনো পক্ষ যদি ফ্রড করে, যদি মিউচুয়াল মিস্টেক থাকে, পারস্পরিক ভুল থাকে, যদি দলিল থেকে দলিলের ট্রু অবজেক্ট বা আমার যে ইন্টেনশন, দলিলের দুই পক্ষের যেই ইন্টেনশন, ইচ্ছা, যে উদ্দেশ্যে দলিলটা বানানো হয়েছে, এটা যদি না বোঝা যায়, এটা যদি আদালত বুঝতে পারে, তাতে তিনটা গ্রাউন্ড যদি থাকে, তখন আদালত বলে ঠিক আছে এটাকে রেকটিফাই করে নিয়ে আসেন, এটাকে সংশোধন করে নিয়ে আসেন, তখন আদালত সংশোধনের আদেশ দেবে। মানে আমি নরমালি একটা ইনস্ট্রুমেন্ট রেকটিফাই করার জন্য আবেদন করলাম, একটা ইনস্ট্রুমেন্ট, একটা দলিল সংশোধন করার জন্য আবেদন করলাম, হ্যাঁ, আর আদালত ভাই আপনি সংশোধন চাইছেন না, সংশোধন দিয়ে দিবে, ইম্পসিবল। আপনি সংশোধন চাইছেন না, সংশোধন তো আদালত দিয়ে দিবে না। সেখানে দেখতে হবে, সেখানে কি দেখতে হবে, যে আদালত দেখবে সেখানে কোনো পক্ষের ফ্রড আছে কিনা, আদালত দেখবে
সেখানে কোনো প্রকার ফ্রড আছে কিনা আদালত দেখবে, সেখানে মিউচুয়াল মিস্টেক আছে কিনা আদালত দেখবে, সেখানে দলিলে যারা পক্ষ আছে তাদের ট্রু ইন্টেনশন, প্রকৃত যে ইচ্ছা, এটার প্রতিফলন সে দলিলের মাধ্যমে ঘটছে কিনা। তারপরে আদালত এই তিনটা বিষয় যদি স্যাটিসফ্যাকশন থাকে বা তিনটা বিষয় যে কোনো একটা বিষয়, তখন আদালত বলবে ঠিক আছে, এখন দলিল সংশোধনের যথেষ্ট কারণ আছে, আপনাকে দলিল সংশোধনের আদেশ দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে, আপনি আবিষ্কার করলেন যে আপনার দলিলের সাথে আপনার দলিলের প্রতারণা আছে, আপনি আবিষ্কার করলেন আপনার দলিলে উভয় পক্ষের ভুল আছে, আপনি আবিষ্কার করলেন দলিলটার মধ্যে প্রবলেম আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি মামলা দায়ের করবেন। প্রশ্ন হচ্ছে, আপনি সমস্যাটা ধরলেন